আমরা গতদিন আজকে অর্গানন পড়াবো 65 আর 66 পড়াবো, দুটো পাশাপাশি পড়াবো। আমরা 59 নম্বর অর্গানন অনুচ্ছেদে বলেছিলাম যে মেডিসিনের প্রাথমিক ক্রিয়ায় ক্রুড মেডিসিনের অর্থাৎ অ্যালোপ্যাথি যে ক্রুড মেডিসিনগুলি অ্যাপ্লাই করা হয় তার প্রাথমিক ক্রিয়ায় কি হয় এবং সেকেন্ডারি কাউন্টার রিয়াকশন অর্থাৎ গৌণ ক্রিয়ায় বা প্রতিক্রিয়ায় কি হয়, এই নিয়ে আমরা 59 নম্বরে বেশ কিছু 16টা পয়েন্টের উদাহরণ সমেত আলোচনা করেছিলাম। আমরা 65তে দেখাবো এটাকে আরো এস্টাবলিশ করার জন্য হ্যানিম্যান বলছেন যে বাস্তবে আমরা সংসার জীবনে যেগুলি উপলব্ধি করি তা দ্বারা আমাদের শরীরের প্রাথমিক ক্রিয়া কি আর গৌণ ক্রিয়া কি। তো গৌণ ক্রিয়াটা আমাদের প্রতিক্রিয়া। দেখো, তোমাদের বুঝতে হবে, একটা মানুষের গায়ে আগুনের ছাকা লাগলো, জায়গাটা পুড়ে গেল, এটা আগুন দ্বারা দেহটা আক্রান্ত হলো, আগুনের ক্রিয়া, এরা আগুনের একটা ক্রিয়া বডির উপরে হলো, এটাকে আমরা প্রাথমিক ক্রিয়া ধরি, বস্তু সকলের, দ্রব্য সকলের। এইবার কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল সেই জায়গাটা ফোসকা পড়ে গেল। এই ফোসকাটা হচ্ছে জীবনী শক্তির প্রতিক্রিয়া, জীবনী শক্তির প্রতিক্রিয়া। ঔষধের প্রতিক্রিয়া যেটা আমরা দেখিয়েছিলাম 59 নম্বরে, সেটা হচ্ছে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, আর এটা হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া অর্থাৎ সেকেন্ডারি কাউন্টার রিয়াকশন। তাহলে সেটা যদি মানুষটা যদি মরা থাকতো তাহলে তার গায়ে আগুনের ছাকা দিলে কি ফুসকা পড়তো? না, পড়তো না। তাহলে অর্থাৎ প্রতিক্রিয়া জাগানোর মতন ক্ষমতা বডিতে নেই, তাই প্রতিক্রিয়া হয়নি। তাহলে এইভাবে আমাদের এখানে উদাহরণস্বরূপ কিছু বোঝানো আছে। আমি অর্গানন খুলেই তোমাদের পড়াচ্ছি। দেখো, গরম জলে একটি হাত ডুবাইলে প্রথমে প্রাথমিক ক্রিয়া ফলে সেই হাতটি অন্য হাত অপেক্ষা বেশি গরম হয়, কিন্তু পরক্ষণে গরম জল হইতে হাতটি তুলিয়া মুছিয়া শুষ্ক করিলে অল্পক্ষণের মধ্যেই তাহা ক্রমশ যে হাতটি জলে ডুবানো হয় নাই তাহা অপেক্ষা খুব বেশি ঠান্ডা বলিয়া বোধ হয়, গৌণ ক্রিয়া। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা কিন্তু জীবনী শক্তির কাজ। যেমন ক্রিয়া হবে তার বিপরীত প্রতিক্রিয়া হবে। এইভাবে এখানে কতগুলি পয়েন্ট দেওয়া আছে, কতগুলি পয়েন্ট আমরা গোটা 8টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা করব। এই কারণে যে হোমিওপ্যাথি ওষুধ পড়লে তার প্রাথমিক ক্রিয়াটা কি হয় আর গৌণ ক্রিয়ায় কি হয়, এটা না জানলে আমরা তো মেডিসিন দিয়ে বুঝতে পারবো না যে আমার রোগীর কি হচ্ছে। যেমন বলা হয়, অতিরিক্ত পরিশ্রম করলে লোক প্রথমে অত্যন্ত গরম বোধ করে। এই শীতকালে যদি ঘুম থেকে উঠে আমি একটু খাটনির কাজ করি, কি হবে? শরীরটা বেশ গরম হয়ে যাবে না? তাই এটা হচ্ছে খাটনির প্রাথমিক ক্রিয়া। আচ্ছা, প্রাথমিক ক্রিয়া। কিন্তু পরে শীতে কাঁপিতে থাকে। গরমকালে দেখা যায় অনেক সময় প্রচন্ড গরমের পর একটা শীত বোধ করে, বুঝলেন? এটা কিন্তু প্রতিক্রিয়া বা গৌণ ক্রিয়া। ঠান্ডা জলে অনেকক্ষণ হাত রাখিলে প্রথমে অন্য হাত অপেক্ষা বিবর্ণ ও ঠান্ডা হয়, ঠান্ডা জলের অ্যাকশন প্রাথমিক ক্রিয়া। কিন্তু হাতটি ঠান্ডা জল হইতে সরাইয়া লইয়া মুছিয়া শুকাইলে শুধু যে তাহা অন্য হাত হইতে অধিকতর গরম হয় তাহা নয়, তা গরম ও লাল হইয়া প্রভাবযুক্ত হয়। বলছে গৌণ ক্রিয়া বা জীবনী শক্তির প্রতিক্রিয়া। তাই আমি একটা ঠান্ডা জলে গরম জলের মধ্যে হাত ডুবিয়ে রাখলাম 15 মিনিট 20 মিনিট, তারপরে হাতটা তুলে মুছে ফেললাম, তখনও দেখবো এই হাতে থেকে ঠান্ডা। 8 ঘন্টা বাদে দেখবো যে এই হাতে থেকে এই হাত গরম হয়ে গেছে। এমনকি যদি প্রাণ শক্তি ভালো থাকে তাহলে উত্তাপ হয়ে যাবে, লাল হয়ে যাবে এবং প্রদাহযুক্ত হবে। এইবার বুঝে দেখো, এই যে ঠান্ডা লাগলে ব্যথা বেদনা বাড়ে, ঠান্ডা লাগলে শরীর কি হয়, কেন? তাহলে এই ক্রিয়া আর প্রতিক্রিয়া এটা কিন্তু আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। উগ্র কফি পান করিলে অত্যাধিক ফুর্তি অনুভব হয়, তাই না?
এটা আমরা পরিষ্কার লক্ষ্য করি। এটা হচ্ছে প্রাথমিক ক্রিয়া। কফি দ্বারা আমার দেহের নার্ভ সিস্টেম গুলিকে একটু উত্তেজিত করে দিল, আমি একটু ফুর্তি মনে করলাম। কিন্তু তারপরই আলস্য এবং নিদ্রালতা অনেকক্ষণ পর্যন্ত থাকে কফির অ্যাকশন ফুরিয়ে গেলে, গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া। আচ্ছা, পুনরায় কফি পান করলে আপাত মধুর উপায়ে আবার কিছুক্ষণের জন্য সেই স্ফূর্তি আসে, আবার ওই কফির অ্যাকশন ফুরিয়ে গেলে আবার দুর্বলতা এসে যায়। অহিবন সেবন অর্থাৎ আফিং সেবন করিলে সেই রাত্রের জন্য অঘোর চৈতন্যময় নিদ্রার পর কয়েকদিন আরো বেশি অনিদ্রা হয়। তাহলে একটা হচ্ছে আফিং সেবন করলে ঘুমিয়ে পড়লে, আর তারপর আর কদিন ঘুম হলো না, ঘুমের বড়ি খাওয়া। ঠিক একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া। এইভাবে তোমরা খেয়াল করবা স্থূল দ্রব্য আমি কোথায় ব্যবহার করছি। যদি সিমিলিয়ার হয় তাহলে কি হয়, আর যদি ডিসিমিলিয়ার হয় তাহলে কি হয়, বোঝা গেল? তাহলে আমরা তো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি, তাহলে আমাদের ওষুধের প্রাথমিক ক্রিয়া কি আর গৌণ ক্রিয়াটা কি, এটাও তো আমাদের জানতে হবে। আমাদের 65 নাম্বার আমি পুরোটা বললাম না, তা পুরোটা মধ্যে এবার যেটা লাস্টের দিকে বলা হচ্ছে এই রূপ সর্বদা দেখা যায়। আচ্ছা, কোন ঔষধের প্রাথমিক ক্রিয়া ফলে যখন সুস্থ দেহীর স্বাস্থ্য কোনো বিশেষ অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং যদি বাস্তবিক তার ঠিক বিপরীত কোনো কিছু থাকে তবে বিপরীত ক্রিয়া হবে। তবে আমাদের জীবনী শক্তির দ্বারা সেই বিপরীত অবস্থা উৎপন্ন হয়, তাহাকেই গৌণ ক্রিয়া বা প্রতিক্রিয়া বলে। যেটা আমি করব সেটা ক্রিয়া, প্রতি যদি বিপরীত কিছু থাকে তাহলে সেটা হবে গৌণ ক্রিয়া। এইবার আমাদের 66 নাম্বার সূত্র। 66 নাম্বারে বলা হয় স্বল্প মাত্রায় প্রযুক্ত। তাহলে অ্যালোপ্যাথিতে একটা হয় ক্রুড আর একটা হচ্ছে প্রচুর পরিমাণ, আর একটা ডিসমিলিয়ার। বিষাদিশ মতে স্থূল মেডিসিন এবং প্রচুর পরিমাণে যেটা ব্যবহার হয় তার একটা ক্রিয়া হবে। হোমিওপ্যাথি সিমিলিয়ার হবে, আর হবে সূক্ষ্ম মাত্রায়, সূক্ষ্ম, একদম সূক্ষ্ম। আমরা যখন ন্যাট্রামিউ 200 ব্যবহার করি তখন তার জন্য লবণ থেকে তৈরি, কিন্তু তার মধ্যে কি লবণের অস্তিত্ব পাওয়া যায়? তা পাওয়া যায় না। আমরা নাগভূমিকা ব্যবহার করি, তার মধ্যে কি সেই নাগভূমিকা সেই কুচিলা যে বীজের ইয়ে পাওয়া যায়? যায় না। আমরা আর্সেনিক 30 ব্যবহার করি, তাহলে আর্সেনিক যে থেকো বিষ তার মধ্যে কি পাওয়া যায়? তা না, তো পাওয়া যায় না। আমরা ল্যাকেসিস ব্যবহার করি, শুধু কুকুর সাপের বিষ, তা ওষুধের মধ্যে কি সাপের বিষ থাকে নাকি? না, থাকে না, স্থূলভাবে থাকে না। তার মধ্যে একটা শক্তি থাকে, এই ভেষজের একটা শক্তি থাকে, স্পিরিচুয়াল স্টেজে পৌঁছে যায়। মানব চক্ষের অন্তরাল কোন বিজ্ঞান পরীক্ষায় পাওয়া যায় না, জ্ঞান দ্বারা অনুভব করতে হয়। বুঝা গেল? এই শক্তি, শক্তি জ্ঞান দ্বারা অনুভব করা যায়, চর্মচক্ষে বা কোনো বিজ্ঞান যন্ত্রে দেখা যায় না। এবার আমাদের 66 নাম্বার বলা হচ্ছে স্বল্প মাত্রায় প্রযুক্ত সংরক্ষণ সম্পন্ন। স্বল্প মাত্রায় দুটো সাবুদানা আর সংরক্ষণ সূত্র। রোগ উৎপাদক বস্তু অর্থাৎ ওষুধ সুস্থ দেহকে প্রাথমিক ক্রিয়ায় অসুস্থ করলে তার বিপরীত প্রতিক্রিয়ায় যুক্তি দ্বারা সহজে অনুমত হইলেও দৃশ্যত প্রায় দেখা যায় না। এত ক্ষুদ্র যে তার প্রাথমিক ক্রিয়াটা একটু অনুভব করলেও সেকেন্ডারি কাউন্টার রিয়াকশনে বডির প্রতিক্রিয়ায় তার কোনো অনুভব থাকে না। বুঝা গেল? এইবার প্রত্যেক ক্ষুদ্র মাত্রায় প্রাথমিক ক্রিয়া উৎপাদন করে এবং তাহা উপযুক্তভাবে মনোযোগ সহকারে দর্শনকারীর নিকট উপলব্ধ হইয়া থাকে, কিন্তু জীব শরীর ইহার বিরুদ্ধে কেবল সুস্বাস্থ্য পুনঃপ্রবর্তনের জন্য যতটুকু প্রতিক্রিয়া বা গৌণ ক্রিয়া আবশ্যক ততটুকু উপস্থিত করিয়া থাকে। তাহলে দেখো, আমরা যখন একটা নাক্স খাওয়াচ্ছি, তাহলে নাক্স একটা আর্টিফিশিয়াল ডিজিজ, একটা রোগ, সার্বিকভাবে নাক্স একটা রোগ, সাইলেসিয়া একটা রোগ, সালফার একটা রোগ, আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ওষুধ। এই ওষুধটা যখন দিচ্ছি তখন কি করছি? এক করছি সিমিলিয়ার, আর থাকছে সূক্ষ্ম মাত্রায়। তাহলে এই যে শক্তিকৃত ভাবে যখন বডির মধ্যে ঢুকছে তখন কি হচ্ছে?
সিমিলিয়ারের জন্য রোগ শক্তি 5 আছে, ওষুধ শক্তি দেখা গেল 6 ঢুকে গেল, 11 হলো। এই সময় যদি প্রচন্ড অনুভূতিশীল রোগী হয়, তাহলে সে কিন্তু একটু অনুভূতি দ্বারা বুঝবে যে যেন আমার কেমন একটু বৃদ্ধি বৃদ্ধি ভাব হচ্ছে। কিন্তু কয়েক মিনিট কয়েক ঘন্টা বাদেই সে অনুভব করে একটা স্বচ্ছন্দতা বোধ পাচ্ছি। তার মানে এই 6 শক্তি দ্বারা 5 শক্তিটা কিন্তু বিলুপ্ত পথে, 5 শক্তিও কমা শুরু করেছে, আর আর্টিফিশিয়াল জিনিসটা 6 যাকে দিয়েছি সেও কিন্তু কমতে শুরু করলো, কৃত্রিম। অর্থাৎ রোগী কিন্তু একটা স্বচ্ছন্দতা বোধ অনুভব করবে প্রথমে, রোগ লক্ষণ তখনও বর্তমান থাকলে একটা স্বচ্ছন্দতা বোধ অনুভব করবে। তাহলে এই ওষুধ দ্বারা প্রাথমিক ক্রিয়া বৃদ্ধি ঘটলো। এবার এর বিরুদ্ধে যখন জীবনী শক্তি প্রতিক্রিয়া করবে তখন ওকে তাড়িয়ে দেবে। তাহলে জীবনী শক্তির প্রতিক্রিয়ায় কি থাকে? বিপরীত স্বাস্থ্য ছাড়া আর কিছু থাকে না। রোগ, স্বাস্থ্য, এটা স্বাস্থ্য, রোগ শক্তি দ্বারা ঢাকা আছে। তাহলে ওষুধ দিলে রোগ শক্তিটা চলে গেল। তাহলে বিপরীত প্রতিক্রিয়া যখন হবে তখন স্বাস্থ্যটাই তো দেখাবে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে রোগে রোগ বৃদ্ধি করলো, প্রতিক্রিয়ার জীবনী শক্তি স্বাস্থ্য দেখিয়ে দিল যে আমি আর এর পেছনে আর দেখানোর কিছু নেই। এই সূত্রগুলিতে ভাষ্যতে অনেক কিছু বলা আছে। কি বলা আছে? ওষুধ ব্যবহারে মুষ্টিবদ্ধ হতে হবে। কি? ওষুধ যত কম ব্যবহার করা যায়। আমাদের মধ্যে অনেক ডাক্তারবাবুরা আছেন, দেখা গেল লাইকোপোডিয়াম, সালফার, নাট্রামিউড, সিপিয়া, সাইলেশিয়া, ফাইলডোরি নিলেও কন্টিনিউয়াস খেয়ে যাও। হয়তো ওষুধ নির্বাচিত, কিন্তু এত পর্যাপ্ত মাত্রায় এত দিন ধরে এত ডোজে খাওয়ানোর ফলে সেই রোগীর রোগ আরোগ্য তো দূরের কথা, সেই দেহেতে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়ে যায়। যার কারণে বলা হয় যে সঠিক বৈদ্যর ওষুধ খেয়ে মরা ভালো। সঠিক বৈদ্য, আমি সার্টিফিকেটের কথা বলছি না, জাতীয় ডাক্তারের কাছে ওষুধ খেয়ে মরো, ডাক্তার কাছে ওষুধ খেয়ে মরো না। তাহলে এই যে বেশি করে ওষুধ খাওয়ানোর প্রতিফল যে কি হতে পারে সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি। যদি আমরা 3 ডোজ লাইকোপোডিয়াম দিয়ে একটা রোগী আরোগ্য করতে পারি, তোমরা দিয়ে দেখবা 5 ডোজ, 7 ডোজ, 9 ডোজ ওই রোগী আর আরোগ্যের মধ্যে থাকবে না। কারণ প্রত্যেক ওষুধই কিন্তু একটা রোগ। সেই ওষুধটা যখন ঢোকাচ্ছি তখন আমি খেয়াল করব কতবার খাওয়াবো। এটা কিন্তু অভিজ্ঞতা। এটা কিন্তু কোথাও বলা নেই যে 7 বার দাও, 5 বার দাও, 10 বার দাও। তবে একটা কথা 246, 47, 48 বলা হচ্ছে যতবার খাওয়ানোর পরে জীবনী শক্তিতে ফার্স্ট প্রতিক্রিয়া শুরু হবে তত বার মিলিয়ে একটা ডোজ। আপনি নাচ রোজ একবার করে খান, দেখা গেল 10 দিন খাওয়ার পরে রাত্রিবেলায় রোজ একবার করে খাওয়ার পরে না আমার এবার ভালো লাগবে, তাহলে এবার বন্ধ করেন, এবার বন্ধ করেন, এবার ওষুধকে কাজ করতে দেন। অর্থাৎ ওষুধ রোগ শক্তি তাড়িয়ে দেবে, প্রাণ শক্তি ফ্রি হবে, আর প্রাণ শক্তি ফ্রি হলে সে পুনরায় স্বাস্থ্য ছাড়া আর কিছু দেখাবে না। অপর্যাপ্ত ওষুধ যেন ব্যবহার না হয়, তাহলে নির্বাচিত ওষুধ হলেও কিন্তু সেই রোগী আরোগ্য বহির্ভূত হয়ে যাবে। বুঝা গেল? তাহলে প্রাথমিক ক্রিয়া কি করলো? রোগ বৃদ্ধি করলো। রোগ আছে, সুস্থ শরীরের গরম জলে হাত দিয়ে দিলাম গরম, তাই তো? তা এটা কিন্তু তা না, আমি তার রোগ ঢুকাচ্ছি। কোথায় ঢুকাচ্ছি? রোগযুক্ত দেহকে রোগ ঢুকিয়ে দিচ্ছি। কেমন? সিমিলিয়ার। তাহলে দুটো মিলে যাচ্ছে এক। তাহলে এইবার যে কম শক্তিশালী সে চলে যাচ্ছে, আর আর্টিফিশিয়ালটা, কৃত্রিমটা অর্থাৎ ওষুধটা, সে ক্রমান্বয়ে মন্দীভূত হবে, জীবনী শক্তিকে তাড়িয়ে দেবে। জীবনী শক্তি প্রতিক্রিয়ায় কি দেখাবে? স্বাস্থ্য ছাড়া আর কিচ্ছু দেখাবে না। অর্থাৎ হোমিওপ্যাথিতে আরোগ্য হয়, আর ডিসিমিলিয়ার অর্থাৎ অ্যালোপ্যাথিতে ক্রুড মেডিসিন দ্বারা রোগের উপসময় প্রতিক্রিয়ায় রোগী আরো বেশি খারাপ হয়ে যায়। তাই মহাজনদা বলছেন যে ক্রনিক ডিজিজে ওষুধ না খেয়ে রোগী যতদিন বাঁচবে, ক্রুড মেডিসিন খেলে
ডিসিমিলিয়ার পদ্ধতিতে অর্থাৎ অ্যালোপ্যাথিতে ক্রুড মেডিসিন গুলি খেলে রোগীর আয়ু সীমারেখা ক্রমান্বয়ে কমে যাবে, কারণ তার অন্যান্য অর্গানগুলি আক্রান্ত হবে, অন্যান্য রোগগুলি এসে উপস্থিত হবে, অকালেই মরে যাবে। বুঝা গেল? এই কথাগুলি কিন্তু মনে রাখতে হবে। প্রাথমিক ক্রিয়া কি, গৌণ ক্রিয়া কি। ডিসিমিলিয়ার পদ্ধতিতে ক্রুড মেডিসিন দিলে তার প্রাথমিক ক্রিয়ায় কি হয়, গৌণ ক্রিয়ায় কি হয়। হোমিওপ্যাথি সিমিলিয়ার পদ্ধতিতে সূক্ষ্ম মাত্রায় ওষুধগুলি ব্যবহার করলে প্রাথমিক ক্রিয়ায় কি হয় এবং সেকেন্ডারি কাউন্টার রিঅ্যাকশনে অর্থাৎ গৌণ ক্রিয়ায় কি হয়। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার ওষুধ দেওয়ার পরে আমার রোগীটা ভালো না খারাপ। এই প্রথমে যদিও একটু বৃদ্ধি সেন্সিটিভ পেশেন্ট যদি হয়, যদিও একটু বৃদ্ধি অনুভব করে, কয়েক ঘন্টা বা কয়েক দিন লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে না, সে কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। তাই বোঝা গেল প্রাথমিক ক্রিয়া, গৌণ ক্রিয়া, সিমিলিয়ার, ডিসিমিলিয়ার, স্থূল মাত্রা আর সূক্ষ্ম মাত্রায় কি হয়। ঠিক আছে, থাক।